আজকে আমরা ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। মোহাম্মদ ঘড়ি থেকে ইলতুৎমিশের সময়কাল। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভারতের ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভারতের ইতিহাস, ভারতের সংবিধান, ভারতের ভূগোল, ভারতের অর্থনীতি আর ইংরেজি ভাষা শিক্ষা, সঙ্গে অঙ্ক এবং তোমার মধ্যে সাধারণ বুদ্ধিমত্তা কি রয়েছে, এটা বিশ্লেষণের মধ্য দিয়েই তোমাকে গভর্নমেন্ট জব বা সরকারি চাকরিতে নেওয়ার চিন্তাধারা করা হয়। তাই তোমাকে ভারতের ইতিহাস জানতেই হবে। ভারতের ইতিহাস জানতে গেলে সবার প্রথমে আমরা যে ইতিহাসে একটা ধারাবাহিক ক্লাস করেছিলাম, আজ সেই ধারাবাহিক ক্লাসের একটি অঙ্গ বা একটি অংশ, সেটি হচ্ছে এই মোহাম্মদ ঘড়ির রাজবংশ থেকে আমরা ইলতুৎমিশ পর্যন্ত জানার চেষ্টা করব। মোহাম্মদ ঘড়ি আফগানিস্তানের ঘুর প্রদেশ, সেখানকার রাজা ছিলেন, সেখানকার সর্বাধিনায়ক ছিলেন। মোহাম্মদ ঘড়ি 1173 থেকে 1206 পর্যন্ত সেখানে রাজত্ব করেছিলেন। আমরা 1191 এবং 92 তরাইনের প্রথম দ্বিতীয় যুদ্ধের মধ্য দিয়ে এই মোহাম্মদ ঘড়িকে অনেক বেশি চিনি। তাহলে দেখো, মোহাম্মদ ঘড়ি আফগানিস্তানের একটি ঘুর প্রদেশ, সেই প্রদেশের সর্বাধিনায়ক। মোহাম্মদ ঘড়ি 1191 এবং 1192 তরাইনের প্রথম এবং দ্বিতীয় যুদ্ধের মধ্যে গোটা পৃথিবীর ইতিহাসে পরিচিত। এই মোহাম্মদ ঘড়ি, দেখো, মোহাম্মদ ঘড়ি ভারতের অ্যাকচুয়াল ফাউন্ডার অফ ইসলামিক এম্পায়ার, অর্থাৎ ভারতের মুসলিম সাম্রাজ্যের শিলান্যাস যিনি করেছিলেন, মুসলিম সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি হচ্ছেন মোহাম্মদ ঘড়ি। কোথাকার সম্রাট ছিলেন? ঘুর প্রদেশ, আফগানিস্তানের। আফগানিস্তানের গজনি যেমন সুলতান মাহমুদ, তেমনি ঘুর প্রদেশের জন্য এই মোহাম্মদ ঘড়ি ততোধিক পরিচিত। মোহাম্মদ ঘড়ির নাম দেখো, শাহাবুদ্দিন মোহাম্মদ বা মুইজউদ্দিন মোহাম্মদ বিন সাম বা মোহাম্মদ ঘড়ি। মোহাম্মদ ঘড়ি 1175 খ্রিস্টাব্দে মুলতান এবং আপার সিন্ধ আক্রমণ করেন। ভারতের তৎকালীন ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ মুলতান এবং আপার সিন্ধ প্রদেশ তিনি আক্রমণ করলেন। 1178 তিনি গুজরাট আক্রমণ করলেন, কিন্তু তিনি পরাজিত হলেন। সেখানকার সোলাঙ্কি রাজা ভীম, দ্বিতীয় ভীম, চালুক্য রুলার, অর্থাৎ সোলাঙ্কি দ্বিতীয় ভীম, চালুক্য শাসকের কাছে তিনি পরাজিত হলেন। সেই যুদ্ধের নাম হচ্ছে ব্যাটেল অফ কায়দারা। কায়দারার যুদ্ধে তিনি কিন্তু পরাজিত হলেন। তাহলে 1175 মুলতান এবং আপার সিন্ধ তিনি আক্রমণ করলেন, 78 গুজরাট আক্রমণ করে পরাজিত হলেন। তারপরে 1179 তিনি পেশোয়ার আক্রমণ করলেন। 82 তিনি আবার সিন্ধ প্রদেশ আক্রমণ করলেন। 86 পাঞ্জাব এবং লাহোর আক্রমণ করলেন। 90 মুলতান, সিন্ধ, পাঞ্জাব আক্রমণ করলেন, দখল করলেন। 1191 ভারতের ইতিহাস বদলে দেওয়ার একটি যুদ্ধ তিনি করলেন, সেটি হলো তরাইনের প্রথম যুদ্ধ। তরাইনের প্রথম যুদ্ধে তিনি কিন্তু সাফল্য লাভ করেননি। তিনি পরাজিত হয়েছিলেন ভারতের তৎকালীন শাহী বংশের রাজা পৃথ্বীরাজ চৌহানের কাছে। তিনি ফিরে চলে গেলেন। আবার প্রস্তুতি নিয়ে তিনি 1192 ভারতে আসলেন। 1192 তিনি যুদ্ধ করলেন, তরাইনের দ্বিতীয় যুদ্ধ। সেখানে তিনি জয়লাভ করলেন এবং ভারত ভূমে এক সাম্রাজ্যের ভিত্তি স্থাপনের দিকে এগিয়ে গেলেন। তিনি দিল্লি এবং আজমির দখল করলেন। 94 তার আরেকটা যুদ্ধ করতে হলো। সেই যুদ্ধটি হলো ব্যাটেল অফ চান্দোয়ার। ভারতের আরেক রাজা জয়চাঁদের সঙ্গে তিনি এই যুদ্ধ করলেন এবং তিনি সেটাতেও জয়লাভ করলেন। 1205 ভারতের খোকার্স উপজাতিরা বিদ্রোহ করলো। সেই বিদ্রোহ দমনের জন্য তিনি আবার ভারতে আসলেন এবং বিদ্রোহ দমন করে ফেরার পথে 1206 খ্রিস্টাব্দে তার মৃত্যু হলো। এই যে মোহাম্মদ ঘড়ি আফগানিস্তানের ঘুর প্রদেশের সর্বাধিনায়ক ছিলেন, যিনি খলিফার অনুমোদন নিয়ে সেখানে এক সার্বভৌম রাজ্য চালাতেন।
তিনি সেখান থেকে ভারতের দিকে নজর দিয়েছিলেন। দেখো, সেই তার আগে এর আগেও আরো দুবার ভারতের আক্রমণ করেছিলেন, কিন্তু 1179-তে তিনি পেশোয়ার, 82-তে তিনি সিন্ধ, 86-তে তিনি পাঞ্জাব এবং লাহোর দখল করলেন, 90-তে মুলতান, সিন্ধ, পাঞ্জাব প্রদেশ দখল করলেন, 91-এ তরাইনের প্রথম যুদ্ধ পরাজিত হলেন, 92-এ তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করলেন, দিল্লি আজমির দখল করলেন, 94 থেকে আবার যুদ্ধ করতে হলো, তিনি আবার যুদ্ধ করলেন, চন্দওয়ার যুদ্ধ জয়চাঁদের সঙ্গে, তিনি আবার জয়লাভ করলেন, বিদ্রোহ হলো খোকারদের, আর 1205-এ আবার ভারতে আসলেন, 1206 তিনি ফিরে যাওয়ার পথে নিহত হলেন। এই যে ফিরে যাওয়ার পথে নিহত হওয়ার ফলে ভারতের রেখে যাওয়া তার যে জেনারেল কুতুবউদ্দিন আইবক, ভারতে তিনি কি করলেন, সুলতানি বংশের শুরু করলেন। তিনি এই 5জন আর্মি জেনারেলের উপর ভরসা করে ভারতে আক্রমণ সানিয়েছিলেন। তার প্রধান সেনাপতি ছিলেন হচ্ছে কুতুবউদ্দিন আইবক, তিনি দিল্লি সহ বিস্তীর্ণ এলাকার দখলে ছিলেন। আর মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলা হয়ে চীন দেশ যাওয়ার একটা ধান্দা করেছিলেন, কিন্তু তিনি বাংলার উপর অত্যাচার করে এখানকার যে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে আর এগোতে পারেননি, তাকে আলী মর্দানের হাতে নিহত হতে হয়। আর বাকি দুজন ইলদুস এবং কুবাচা, এই দুজনের পরবর্তী পরিণতিও ভয়াবহ হয়েছিল। কুবাচা কুবাচা জলে ডুবে মারা গিয়েছিলেন, আর ইলদুসের সঙ্গে ইলতুৎমিশের তৃতীয় তরাইনের যুদ্ধ হয়েছিল, যেখানে তিনি পরাজিত হয়েছিলেন। তারপরে দেখো, দিল্লি সুলতানের শুরু হলো মোহাম্মদ ঘোরি তো এই যুদ্ধে জয়লাভ করে বিস্তীর্ণ ভারত ভূমে তার প্রতিনিধিদের রেখে যখন চলে গেলেন এবং তিনি যখন মারা গেলেন 1206 খ্রিস্টাব্দে, তখন দিল্লির সুলতানি বংশের শুরু হলো। কুতুবউদ্দিন আইবক সেই মোহাম্মদ ঘোরির পরবর্তী প্রজন্মের সঙ্গে সংযোগ ছিন্ন করে তিনি ভারতে কি করলেন, দাস বা ইলাবাড়ি বংশের প্রতিষ্ঠা করলেন। সেই বংশ 1206 থেকে 1290 পর্যন্ত রাজত্ব করেছিল। তারপরে যে বংশ, সেটি হচ্ছে খলজি বংশ। এই খলজি বংশ 1290 থেকে 1320 পর্যন্ত রাজত্ব করলো। তারপরে তুগলক বংশ রাজত্ব করলো 1320 থেকে 1413। তারপরে দেখো, সৈয়দ বংশ 1414 থেকে 1451 পর্যন্ত রাজত্ব করলো। তারপরে আসছে লোধি বংশ 1451 থেকে 1524 পর্যন্ত রাজত্ব করলো। তাহলে দেখো, ভারতে সুলতানি সাম্রাজ্যের তিনি ভিত্তিপ্রস্তর করে দিয়ে গেলেন। সেই ভিত্তিপ্রস্তরের উপর তারা ইমারত গড়ল এই 5টি বংশ। এটা মনে রাখার সহজ কৌশল, দাস খেলে তো সেই লোটে, অর্থাৎ দাসতে হচ্ছে দাস বংশ, খেলেতে খলজি বংশ, তোতে তুগলক বংশ, সেইতে সৈয়দ বংশ, লোটেতে লোধি বংশ। এভাবে আমরা দিল্লি সুলতানের 5টি রাজবংশের নাম মনে রাখার চেষ্টা করব। স্লেভ ডাইনেস্টি বা ইলাবাড়ি ডাইনেস্টি যদি আমরা দেখি, কুতুবউদ্দিন, এখানে 3টে বংশ দেখা যাচ্ছে। কুতুব শাহী বা কুতুবি ডাইনেস্টি, যেটি 1206 থেকে 1211 পর্যন্ত প্রতিষ্ঠিত হয়েছিল, তা কুতুবউদ্দিন আইবক এবং তার পুত্র এখানে প্রতিনিধিত্ব করেন। এটা একটা সিরিজ, কুতুবউদ্দিন আইবকের সিরিজ, তাই এটা একটা রাজবংশ। তারপরে তার জামাতা ইলতুৎমিশ আসলেন। ইলতুৎমিশ এসে 1211 থেকে 1263 পর্যন্ত তার বংশ রাজত্ব করলো। তারপরে সেকেন্ড ইলাবাড়িতে আসলে হচ্ছে বলবন 1266 থেকে 1290 তার বংশটা রাজত্ব করেছিল। তাহলে ইলাবাড়ির ভিতরে কিন্তু আবার, বা স্লেভদের ভিতরে আবার 3 ধরনের রাজবংশ কিন্তু সেখানে রাজত্ব করছে, তারা খুব নিয়ারেস্ট ছিলেন। ইলতুৎমিশের ইলতুৎমিশের যে বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ, তার ক্যাপিটাল। ইলতুৎমিশ কি করলেন, তার ক্যাপিটাল কোথা থেকে নিয়ে আসলেন, লাহোর থেকে দিল্লিতে নিয়ে আসলেন। তার ব্যাটেল অফ থার তরাইনের যুদ্ধ তিনি করলেন ইলদুজের সঙ্গে। কুবাচাকে তিনি তাড়িয়ে দিলেন। তেমুজিনের আক্রমণ তিনি এড়িয়ে গেলেন। ইকতা প্রথা প্রবর্তন করলেন। তারকানি চাহালগানি প্রবর্তন করলেন। কে? এই সেই ইলতুৎমিশ, যিনি 1210 থেকে 1236 26 বছর রাজত্ব করেছিলেন। ইলতুৎমিশ 1210 থেকে 1200। আর তারপরেই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, ইলতুৎমিশ মনসুর লাভ করেছিলেন, একটা অনুমোদন পত্র। কোথাকার থেকে? খলিফাদের কাছ থেকে।
আইনি ভিত্তির উপর প্রতিষ্ঠা করেছিলেন সুলতানি সাম্রাজ্যকে। তিনি তংকা অর্থাৎ সিলভার কয়েন প্রতিষ্ঠা করেছিলেন। জিতাল জিতাল নামে তিনি কপারের মুদ্রা প্রচলন করেছিলেন। তিনি ফাদার অফ টম বিল্ডিং নামে পরিচিত। কুতুব মিনারের কাজ সম্পূর্ণ করেছিলেন। 238 ফিট উঁচু কুতুব মিনারের তিনি একজন বিদ্যুৎসাহী ব্যক্তিকে কি করেছিলেন, খুব সমাদর করতেন।